বলেছি। শুধু একতরফা ভয় দেখানোই নয়, ওকেও এবার ভয় পেতে হবে। কি করবে তুমি? লড়াই। আর তাতে যদি আমার প্রাণ যায়, যাক। আমি ওই উর্মিমালাকে কেন, স্বয়ং মৃত্যুকেও ভয় পাই না। উর্মিমালা ব্রত উদযাপনের পুজো করবে শুনেছিস? তার মানে তোকে আবার ওর সাথে একত্রে থাকতে হবে। ব্রতই হলো না, তার আবার উদযাপন। মানে উর্মিমালার তো কি সব ব্রত চলছিল। ব্রত নয় রে বউ, এটা ওর নিজের কুৎসিত রূপ লুকোনোর একটা ছলনা। মানে আমি মলুয়ার কাছ থেকে সবটা শুনেছি। মলুয়া উর্মিমালার কক্ষে গিয়ে দেখে যে উর্মিমালার রূপ কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে, আর সেই কারণে সে সবার কাছ থেকে তার রূপ লুকোনোর জন্য এই ব্রত পালনের অভিনয় করেছিল। তাহলে এখন কি উর্মিমালা নিজের রূপ ফিরে পেয়েছে? হ্যাঁ, আর সেটা মলুয়ার জন্যই। মলুয়া তার সাপ বন্ধুদের দিয়ে রূপমতী নদীর জল আর রূপনারায়ণ পাহাড়ের মাটি আনিয়ে উর্মিমালার রূপ ফিরিয়ে দিয়েছে। সত্যি আমিও মাঝে মাঝে ভাবি মলুয়া কোন ধাতুতে গড়া। আমিও তো মেয়ে, আমি কি আমার সতীনের জন্য এত কষ্ট করতে পারবো? কিন্তু মলুয়া তো বলল উর্মিমালা ও রূপ ফিরে পেয়েছে। তাহলে আবার এই ব্রত উদযাপনের নাটক কেন করছে ও? এর পিছনে কি আবার কোনো ষড়যন্ত্র রয়েছে? আর তুই ভাব পদ্মা, সেই মলুয়াকেই উর্মিমালা দিনের পর দিন এভাবে হেনস্থা করে চলেছে। না, আমি ঠিক করে নিয়েছি, আর নয়, আমি এবার একটা বিহিত করেই ছাড়বো। কিন্তু দাদা, আমি একটা কথা বুঝতে পারছি না, এই ব্রত পালনটা যদি সম্পূর্ণ মিথ্যেই হয় তাহলে উর্মিমালা অভিনয়টা করছেই কেন? জানি না, নিশ্চয়ই আবার কোনো ষড়যন্ত্রের জাল বুনছে। কিন্তু আমি তোকে বলে দিলাম পদ্মা, এরপর উর্মিমালা যদি মলুয়াকে কোনোভাবে কষ্ট দিতে চায় বা তার সম্মানহানি করার চেষ্টা করে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এবার উর্মিমালাও দেখবে যুবরাজ সূর্য কিভাবে প্রতিজ্ঞা পালন করে। দেখ না মলুয়া, এই ব্রত পালন করে না আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। বড় কঠিন ব্রত রে। স্বামীর মঙ্গলের জন্যে স্বামীর মুখ না দেখে নিজেকে গৃহবন্দী করে এই ব্রত পালন করতে হয়েছে আমায়। কাল সকালে আমি যুবরাজের সঙ্গে গিয়ে রাজসভায় বসবো। যুবরানী হিসেবে আমার মর্যাদা যে এখনো অক্ষুণ্ণ আছে সেটা আমাকে কালকেই প্রমাণ করতে হবে। তার জন্য আমার আগের রূপ ফিরে পাওয়া আবশ্যক। তবে আজই শেষ, এবার পুজো দিয়ে এই ব্রত উদযাপন করব। ব্যাস, তারপর আমার স্বামী সঙ্গ করতে আর কোনো বাধা থাকবে না। কিন্তু তুমি তো লিচেকে ঘরবন্দিটু করে রেখেছিলে, তোমার রূপ তো নষ্ট হয়ে গিয়েছিল বলে। তাতে কি, তার তো আর কোনো প্রমাণ নেই। আর তাছাড়া সবাই এটাই জানে যে আমি ব্রত পালন করছিলাম। যাকে ছাড়ে সব কথা, আমার ব্রত উদযাপনের পুজোটা নিয়ে ভাব। আমু কি ভাইব? আমু তো সামান্য এক দাসী। সেই জন্যই তো তুই ভাববি পুজোর এত বড় আয়োজন তুই ছাড়া আর কে করবে বল দেখি। আবার আমুকে দিয়ে কি করাইবি উর্মিমালা? কাজকে আমু ভয় করিলাই, কিন্তু এর পিছনে উর্মিমালার অন্য কোনো উদ্দেশ্য লাই তো কালা চাই। চল, রন্ধনশালায় ভোগ রান্না হচ্ছে, সেখানে অনেক কাজ পড়ে। চল মলুয়া, কাজগুলো বুঝে নিবি। চল, আয় আমার সঙ্গে। আয়, এদিকে আয়।
তো মেলা আয়োজনটু হয়েছে। এমা, এখনো তো কোনো কাজই হয়নি দেখছি। তোকে আরো কত কিছু করতে হবে। ব্রাহ্মণ ভোজন হবে, তাছাড়া কয়েক হাজার অতিথি নিমন্ত্রিত। সেই সব ব্যবস্থা তো তোকে একা হাতেই করতে হবে। তাছাড়া এটা আমার কুলগুরুর আদেশে ব্রতভঙ্গের পুজো। পান থেকে চুন খসলে তোর প্রাণ যাবে। ও না না, তোর তো আবার নিজের প্রাণের প্রতি কোনো মায়া নেই। তোর না, তোর একটা ভুলে যুবরাজের প্রাণ যাবে, মনে রাখিস। তোর এই ভয় তো আমার জয় মলুয়া। যাও তো বাপু, শিগগিরই কাজে লেগে পড়ো দেখি। এই যে বাচ্চারা, ওদিকে যা, একটু জিরিয়ে নে। মলুয়া বলেছে সব আয়োজন নিজের হাতে একা করবে। একা? এই সব কিছু আমাকে একা করতে হবে? কি হলো, কথা কানে যাচ্ছে না বুঝি? যা দূর হয় এখান থেকে। নে শুরু কর এবার। ওখানে জ্বালানির কাঠ আছে, ওখানে জ্বালানির কাঠ কাটবি, সবজি কাটবি, বাটনা বাটবি, রান্না শেষ করবি। কত কাজ বলতো, শুরু করে দে মলুয়া। কিন্তু সব কাজ কি আমার একা হাতের কাজ গো? না করলে কিন্তু যুবরাজের প্রাণ সংশয় হবে, ভুলিস না কিন্তু। আমি সব করবো, আমি সব করবো। কালাচাঁদ, তুমি দেখো কালাচাঁদ, প্রচুর আয়োজনে যেন কোনো ত্রুটি না হয়, তাহলে যে যুবরাজের ক্ষতি হয়ে যাবে। তুমি আমাকে শক্তি দাও কালাচাঁদ, আমাকে শক্তি দাও, আমি যেন সব কাজ ঠিকঠাক করতে পারি। শক্তি দাও আমাকে, শক্তি দাও। দাদা আমার কথা শোন না। দাদা তুই কেন রেগে যাচ্ছিস, আমার কথা শোন। আমার কথা কি মলুয়া শুনলো? আমি তোকে এত করে বুঝিয়ে এলাম উর্মিমালার ভয় চুপচাপ সবটা মুখ বুঝে মেনে না নিতে। ওকে শুনলো আমার কথা? এবার উর্মিমালা বুঝবে আমি চাইলে কি করতে পারি। মলুয়া, তুমি এখানে? তুমি এখানে কেন? আমু তো ব্যাস, আর একটা কথা নয়। এসো আমার সঙ্গে, এসো।
আচ্ছা ধাইমা, ওই দিকে আমার খাস দাসী কি করছে বলো তো? মলুয়া আর আজ থেকে তোমার খাস দাসীর কাজ করবে না উর্মিমালা। আর এটা যদি তুমি মানতে পারো ভালো, না মানলেও আমার এই সিদ্ধান্ত বদলাবে না। এটাই আমার শেষ কথা। তাহলে আজ আর একটা সিদ্ধান্ত নাও যুবরাজ। নয় এই মলুয়া আমার খাস দাসী হয়ে এই প্রাসাদে থাকবে, আর না হলে তুমি ওকে এই প্রাসাদ থেকে দূর করে দেবে। দুটোর কোনোটাই নয়। মলুয়া এই রাজপ্রাসাদেই থাকবে এবং তার যোগ্য সম্মান নিয়েই থাকবে, তোমার দাসী বৃত্তি করে নয়। তা তো সম্ভব নয় যুবরাজ। যে কোনো একটা পথ তোমাকে বেছে নিতেই হবে। তুমি বোধহয় ভুলে গেছো, ওকে আমি এখানে এই শর্তেই থাকতে দিয়েছিলাম যে ও এখানে আমার খাস দাসী হয়ে থাকবে। তোমার শর্তের পরোয়া আমি করি না। বেশ, তাহলে ওকে আমি গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। খবরদার, খবরদার মলুয়ার গায়ে হাত তোলার চেষ্টা করবে না, হলে আমি ভুলে যাব যে তুমি একজন রাজকুমারী। কারাগারে নিক্ষেপ করা একজন দুষ্কৃতির থেকেও কঠিন শাস্তি দেব তোমায়। বেশ, তাহলে আমিও দেখি সূর্যনগরের যুবরাজ সমুদ্রগড়ের রাজকুমারীকে কি শাস্তি দিতে পারে। তার আগেই যুদ্ধে আমি এই সূর্যনগরকে ধ্বংস করে ফেলবো। কোনো যুদ্ধ নয়, আর কোনো যুদ্ধ নয়। আমি তোমার দাসী হয়ে থাকবো যুবরানী। আমি তোমার দাসী হয়ে থাকবো। এসব তুমি কি করছো? ওঠো, যাতে যুদ্ধ না হয়। আমি সেই চেষ্টাই করছি রাজকুমারী। যুদ্ধ যুদ্ধ কোনো সমস্যার সমাধান হতে পারে না। এভাবে দিনের পর দিন মুখ বুজে অত্যাচার সহ্য করে যাওয়াটাও কোনো সমস্যার সমাধান নয় মলুয়া। এভাবে কি যুদ্ধ আটকানো যায়? আজও তোমার গায়ে হাত তুলতে যাচ্ছে, সেদিনও আমার অপমান করেছে। কাল যদি রাজ পরিবারের অন্য কারোর ক্ষতি করতে যায়, তাহলে তুমি এরমভাবে চুপ করে থাকবে? বলো। বুঝেছি, তোমাদের সবার মুখে খুব কথা ফুটেছে না? এই মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। যাও যুবরাজ, যুদ্ধের জন্য প্রস্তুত হও। এবার দেখি কে কাকে শাস্তি দেয়। তোমার এই যুদ্ধের ভয় দেখানোটাই প্রমাণ করছে তুমি রাজনীতি সম্পর্কে কতটা অজ্ঞ। তুমি এতদিন যুদ্ধের ভয় দেখে পার পেয়ে যাচ্ছিলে, কারণ ততদিন পর্যন্ত সূর্যনগরের কেউ ছিলে না। কিন্তু কিন্তু আজ সারা পৃথিবীর সামনে তুমি নিজেকে সূর্যনগরের যুবরানী হিসেবে প্রতিষ্ঠিত করেছো। নিয়ম অনুযায়ী দুই রাজ্যের মধ্যে যদি আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে, তাহলে সেই দুই রাজ্য বন্ধু রাজ্য হয়ে যায়। আর সেই বন্ধু রাজ্যের বিরুদ্ধে যদি সমুদ্রগড় যুদ্ধ ঘোষণা করে, তাহলে অন্যান্য বন্ধু রাজ্যদের সমর্থন পাবে তো। চলো মেনেই নিলাম যে সূর্যনগরের সঙ্গে সমুদ্রগড়ের যুদ্ধ বাঁধলে সমুদ্রগড়ের সঙ্গে যুদ্ধে সূর্যনগর পেরে উঠবে না। কিন্তু অন্যান্য রাজ্যেরা যদি সূর্যনগরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে সেই সম্মিলিত আঘাত সমুদ্রগড় একা প্রতিহত করতে পারবে তো।
যুবরাজ তো কথাটা ভুল কিছু বলেনি। তেমন হলে তো সমুদ্রগড় সত্যি কোণঠাসা হয়ে পড়বে। উর্মি তো এখন রাজনীতির এই জটিলতা ভালো করে বুঝেই না। রাজনীতির কোন জটিল অঙ্কে আমাকে হারাতে চাইছে সূর্য? কিন্তু না, ওর কাছে হেরে যাওয়া মানে তো আমার প্রতিশোধ অসম্পূর্ণ থেকে যাওয়া। এ আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কি হলো উর্মিমালা, গভীর চিন্তায় পড়ে গেলে মনে হচ্ছে। চলো ছাড়ো এসব কথা। তোমার ব্রত উদযাপনের পুজো যাবে না? তৈরি হয় নাও। আর হ্যাঁ, আজকে এই পুজোয় আমার পাশে মলুয়াও থাকবে। তাহলে আজ থেকে তুমি সরাসরি আমার সঙ্গে যুদ্ধে নামলে যুবরাজ, তাই তো? যুদ্ধ মানে যে সবসময় সেনাবাহিনী নিয়ে লড়াই করা তা তো নয়। রাজনীতির লড়াই তো রাজপ্রাসাদের অন্দরমহলেও হতে পারে। দেখা যাক না সেই অন্দরমহলের লড়াইয়ে শেষ অবধি কে জেতে। তবে হ্যাঁ, এই যুদ্ধের ময়দানে আমি আপন পর করতে শিখিনি। আমার লেজে যে পা দেবে তাকেই ছবল খেতে হবে। আমার নিজের লোকও কেউ পার পাবে না। যাকে তুমি ছবল মারতে চাইছো সে কিন্তু বেদেনি। বিষ দাঁত ভাঙতে সেও জানে। তুই যদি আমার আর সূর্যের মাঝখানে না আসতিস তাহলে এত কিছু ঘটতই না। আর ওই সূর্য, ওকেও আমি ছাড়বো না। ওকে আমি 100 লেঠেল দিয়ে প্রহার করব। এই সূর্যনগরও ছাড় পাবে না। সমুদ্রগড়ের সৈন্যরা এই রাজ্যকেও মাটিতে মিশিয়ে দেবে। এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। মলুয়া, মলুয়া শোনো, শোনো মলুয়া। আমার রণনীতি কিন্তু আলাদা উর্মিমালা। যুদ্ধের ময়দানে আমি আমার আপনজনদের গায়ে আঁচও লাগতে দিই না। তা সেনাবাহিনী নিয়ে যুদ্ধই হোক আর অন্দরমহলে রাজনীতি, আমি আমার আপনজনদের যে কোনো কিছুর বিনিময়ে রক্ষা করব। আর তাদের যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমার হাত থেকে তাদের নিস্তার নেই। এত বড় সাহস হয়ে যুবরাজের আমাকে এইভাবে অপমান করে। আস্তে আস্তে ওদের সমস্ত ভয় আতঙ্ক সব কেটে যাচ্ছে। এতদিন পর্যন্ত আমি সূর্যকে শেষ করার ভয় দেখিয়ে ওই মলুয়াকে চুপ করিয়ে রেখেছিলাম, কিন্তু এখন যুদ্ধের ভয় দেখিয়ে ওদেরকে দমিয়ে রাখা যাচ্ছে না। সূর্য আবার তার শির দ্বারা সোজা করে দাঁড়াচ্ছে। যেভাবেই হোক, যেভাবেই হোক ওর মেরুদণ্ড আমাকে ভাঙতেই হবে। কিভাবে কিভাবে ভাঙবি? ও তো একেবারে ক্ষেপে উঠেছে। যার জন্য ক্ষেপে উঠেছে আমি সূর্যের সেই প্রাণভোমরাকে পিষে মেরে ফেলবো। যাও, গুপ্তঘাতক হয়ে আজ রাত্রে মলুয়ার ঘরে গিয়ে ওকে একেবারে। চুপ, একদম চুপ। তুই যা, দরকার হলে আমি তোকে ডাকবো। তুমি বাধা দিচ্ছ? তুমি? হ্যাঁ দিচ্ছি। কিন্তু কেন? আমি বাধা দিচ্ছি কারণ তুই নিজের বিপদ নিজে ডেকে আনছিস। বিপদ? কিসের বিপদ? এইভাবে তুই সূর্যকুমারকে নিজের হবে ভেবেছিস? সূর্য মলুয়াকে প্রাণের থেকেও ভালোবাসে। মলুয়ার মৃত্যু হলে সূর্যের মনে স্থায়ীভাবে জায়গা করে নেবে। সূর্য কোনোদিন ওকে ভুলতে পারবে না। সেই জন্য মলুয়াকে পৃথিবী থেকে নয়, তার মন থেকে সরানো দরকার। এমন কিছু একটা কর যাতে করে সূর্য মলুয়াকে ঘেন্না পায়, ঘেন্না পায়। তারপরে দেখবি সব ঠিক হয়ে যাবে। এই সূর্যই একদিন মলুয়ার প্রতি বিরক্ত হয়ে ঘাড় ধাক্কা দিয়ে
রাজপ্রাসাদ থেকে বার করে দেবে, বুঝলি? কিন্তু সে যে বড় সহজ উপায় হবে না ধাইমা। সহজ পথ না হলে কঠিন পথ ধরতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে। তারপরে দেখবি রাজকুমার চিরকালের জন্য তোর পায়ের তলায় পড়ে থাকবে। সবই তো বুঝলাম, কিন্তু সেই কঠিন বাঁকা পথটা কি হবে? সেটা কোনো জাগতিক পথ নয়, জাদুর পথ।